রাকিব, দেখলেন ট্রাম্প কি করছে আবার? কি কি করেছে? মানে আপনি কি জাতিসংঘের ভাষণের কথা বলছেন? সেটা না, এই যে গত শুক্রবার 26শে সেপ্টেম্বর ছিল, সুপ্রিম কোর্টকে আবার আহ্বান করেছে যাতে তার যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের যে নীতি ছিল তা নিয়ে যাতে দ্রুত রায় দেওয়া হয়। এটি তার দ্বিতীয়বারের মতো চেষ্টা না? প্রথমবার করেছিল যেদিন ক্ষমতায় এবারের ক্ষমতায় যখন আসে প্রথম দিন জানুয়ারির 20 তারিখে ছিল, তখন একটা নির্বাহী আদেশ জারি করেছিল। তারপর এখন আবার বেসিক্যালি ট্রাম্প যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে জন্মস্থানের উপর নির্ভর করে আর কাউকে যুক্তরাষ্ট্র নাগরিকত্ব দিবে না। বাবা বা মায়ের যে কোনো একজনের হয় পরিপূর্ণ নাগরিক হতে হবে, তা না হলে অনেকদিন ধরে স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে প্রথমবার এটি কার্যকর কেন করতে পারবো না? আচ্ছা, আপনি হয়তো শুনে থাকবেন যে 1857 সালে সুপ্রিম কোর্টে একটা রুলিং ছিল যুক্তরাষ্ট্রে যে কৃষ্ণাঙ্গ ব্যক্তি, শুধুমাত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের জন্য, তাদের কারো যদি পূর্বপুরুষকে কৃতদাস হিসেবে যুক্তরাষ্ট্রে আনা হয় তাহলে তারা ফেডারেল কোর্টের কোনো নিরাপত্তা বা সুবিধা পাবে না। মানে বিষয়টা দাঁড়ালো সে নাগরিকত্বই পাচ্ছে না। এক্স্যাক্টলি, নাগরিকত্ব পাচ্ছে না। তো এবার যেটা হয়েছে যে 1868 সালে একটা সংশোধনী আসে সংবিধানে। এই সংশোধনীতে এই রুলিংটা, সংশোধনীটা ছিল 14তম সংশোধনী আমার যতটুকু মনে হচ্ছে, এই রুলিংটা কিন্তু বাতিল করে দেওয়া হয়। তো বাতিল করার কারণে যেটা হয় যে তারপর থেকে কিন্তু সবাই নাগরিকত্ব পেয়ে যাচ্ছে জন্মসূত্রে, মানে যে জন্মাবে সেই সেই নাগরিক নাগরিক হবে। হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর এই কারণে মেইনলি ওই আদেশটা কার্যকর হতে পারেনি, কারণ ওই সংশোধনের সাথে জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়। আর এই কারণেই জুন মাসের শেষের দিকে ফেডারেল কোর্ট কিন্তু এই আদেশের উপর একটা নিষেধাজ্ঞা জারি করে দেয়। কিন্তু তারপরেও তো যুক্তরাষ্ট্রের এই অভিবাসন নিয়ে, ইমিগ্রেশন নিয়ে তো অনেক কিছু হয়ে যাচ্ছে। এই যে ধরুন জুন মাসেই বিচার বিভাগ থেকে একটি মেমোরেন্ডাম জারি করা হলো যেখানে ডিন্যাচারালাইজেশন নিয়ে কথা বলা হচ্ছে। ডিন্যাচারালাইজেশন বলতে আপনি নাগরিকত্ব বাতিল করা বোঝাচ্ছেন তো? হ্যাঁ, মানে নাগরিকত্ব বাতিল বলতে অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের কথা বলা হয়েছে। এইখানে ধরেন যারা অবৈধভাবে নাগরিকত্ব নিয়েছে অথবা ভুয়া কাগজপত্র, মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব যে কোনোভাবে নিয়ে ফেলেছে, সরকার যদি প্রমাণ করতে পারে যে এটি ভুল তথ্য দেওয়া হয়েছে, তবে তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। আচ্ছা, এরকম তো হচ্ছে এখন যুক্তরাষ্ট্র অনেক বেশি। সেদিন আমি একটা সিএনএন একটা রিপোর্ট দেখেছিলাম যেখানে বলছে যে ট্রাম্প আসার পরে প্রথম 7 মাসেই আইস মানে তখন পর্যন্ত প্রায় 2 লক্ষ অভিবাসীকে নিজের দেশে ফেরত পাঠিয়েছে। আইস বলতে আপনি ইমিগ্রেশন এবং কাস্টমস রিলেটেড যে আইন প্রয়োগকারী সংস্থার কথা বলছেন। হোমল্যান্ড সিকিউরিটির অধীনে যেটা কাজ করছে। 23 জানুয়ারি থেকে কিন্তু তারা তাদের অভিযান শুরু করে দিয়েছে। আর সব জায়গায় বলতে স্কুল, কলেজ, তারপরে উপাসনালয়, অনেক ধরনের, এমনকি হাসপাতালেও তারা অভিযান চালাচ্ছে। হ্যাঁ, এই যে ধরুন জুলাই 4 তারিখে HR-1 নামে একটি আইন পাশ করা হয় যেখানে অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত যে বাজেট বিলের বিষয় বিস্তারিত বলা হয়েছে। হ্যাঁ, শুনেছেন কিনা আপনি? হ্যাঁ শুনেছি। ওখানে এরকমও ছিল যে অভিবাসন রিলেটেড যে কোনো ধরনের আবেদনপত্রে কিছু ব্যয় সাপেক্ষ আর বাধ্যতামূলক ফিও আরোপ করেছিল ওই বিলে। একদমই তাই। আপনি কি জানেন কিনা যে অভিবাসন সীমান্ত রক্ষার জন্য কত বাজেট দেওয়া হয়েছে? ঠিক কত সেটা আমার আসলে জানা নেই। $170.7 বিলিয়ন। আর অবৈধ অভিবাসীদের আটকে রাখার জন্য যে ডিটেনশন সেন্টার বানানো হবে সেটির জন্য কত টাকার বাজেট দেওয়া হয়েছে আপনার আইডিয়া আছে কোনো? $45 বিলিয়ন। অনেক বেশি। কিন্তু আসলে আমার এই সংখ্যাগুলো থেকে আমাকে যেই ব্যাপারটা অনেক বেশি ভাবিয়েছে এই বিলটা নিয়ে, সেটা হচ্ছে যে আমি যখন কোনো একজন সন্দেহভাজন কাউকে দেখছি অভিবাসীদের মধ্যে, তাকে ডিপোর্ট করতে কিংবা ডিটেনশন সেন্টারে পাঠাতে আমার একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু এই আইনটা পাশ করার পরে কিন্তু ট্রাম্প প্রশাসনকে এই আইনি প্রক্রিয়া দেওয়া যেতে হচ্ছে। ট্রাম্প প্রশাসন একদমই তার মধ্যে দিয়ে যাচ্ছে না। এই আইনটা কিন্তু একটা নাম আছে। ট্রাম্প যেটাকে ডাকছে যে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, ছোট করে বলতে গেলে বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। এটা নিয়ে কিন্তু ট্রাম্প অনেক বেশি গর্বিত। আর গর্বিত হওয়ার কারণও কিন্তু আছে, কারণ তার এই প্রেসিডেন্টশিপের যে এজেন্ডা, এবারের প্রেসিডেন্টশিপের পুরোটাই কিন্তু এই বিলের মধ্যে চলে আসতেছে। দ্যাট মিনস ট্রাম্প যা যা করতে যাচ্ছে সব কিছু কিন্তু এই বিলের মধ্যে আসতেছে। হ্যাঁ। এখন এই নামটা থেকে, যে বিগ বিউটিফুল অ্যাক্ট নামটা থেকে আমার যেটা মনে পড়ছে ইলন মাস্কের কথা। মাস্ক এই বিলটাকে কি ডেকেছে জানেন? মাস্ক এই বিলটাকে ডেকেছে ডিসগাস্টিং অ্যাবোমিনেশন। শুধু তাই না, সে বলেছে যে এই বিলের পক্ষে যারা ভোট দিবে তাদের যে পরবর্তী নির্বাচনের প্রচারণা সবারই বিরুদ্ধে দাঁড়াবে মাস্ক। একদমই, মানে এই বিষয়টাতে আমার ইন্টারেস্টিং একটা কথা মনে পড়লো। দেখেন, দুজনেই সোশ্যাল প্ল্যাটফর্ম, একজন হচ্ছে এক্স, সাবেক টুইটার, এবং অন্যজন ট্রুথ সোশ্যালে মানে পোস্ট দিয়ে এমন কাদা ছোড়াছুড়ি করছে। কিন্তু দেখেন যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় কিন্তু ইলন মাস্কই সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। বলতে পারেন প্রচারণার পেছনে অঢেল টাকা ঢেলেছে। এটা টাকা বললে তো ভুল হবে, ডলার খরচ করেছে।
কিন্তু এই যে হঠাৎ করে সম্পর্কে যে পরিবর্তনটা, এইটা ঠিক আমি আসলে পরিবর্তনটা মূলত শুরু হয়েছিল ওই যে ওই সমালোচনা দিয়ে। ট্রাম্পের যে অনেক গর্ববোধ করছে যে বিলটা নিয়ে, ওই বিলেরই কিন্তু সমালোচনা করেছে মাস্ক। ওখান থেকে কিন্তু পরিবর্তন শুরু হয়েছে সম্পর্কে। কিন্তু ট্রাম্প কিন্তু এই ক্ষেত্রে অন্য ধরনের কথা বলছে। ট্রাম্প বলছে যে এই যে সমালোচনা করার পিছনেও মাস্কের নিজের কিছু কারণ ছিল, পার্সোনাল রিজন ছিল। যেমন ওই বিল থেকে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের যে ম্যান্ডেট সেটা বাতিল করে দেওয়া হয়েছে, যেটা মাস্ক নিতে পারেনি। আর আপনি যে ক্যাম্পেইনের কথা বলেন না, ক্যাম্পেইনের সহযোগিতা করার কথা, মাস্ক এই স্ট্যাটাস যুদ্ধের এক পর্যায়ে এসে রিপাবলিকান পার্টিকে ডেকেছে পোর্কি পিগ পার্টি। আপনি কি দেখেছেন কিনা? হ্যাঁ, আমি পোস্টটা দেখেছি। এখন এই যে এতগুলো কথা যে কারণে বললাম, এই বিলের সমালোচনা করার কারণে ট্রাম্প কিন্তু মাস্ককেও দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার কথা বলেছে। একটা ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছিল, সেখানে বলেছে যে এবার হয়তোবা ব্যবসা গুটিয়ে মাস্ককে সাউথ আফ্রিকায় ফেরত যেতে হবে। এই কথাটাতে আমার খুব মজার একটা ঘটনা মনে পড়লো। কোন ঘটনা? এই যে গত কয়েক মাস আগে জার্মান চ্যান্সেলর ফ্রেড মার্জেস ছিলেন ট্রাম্পের সাথে দেখা করতে ওভাল অফিসে। ওই যে জুনের 5 তারিখে মিটিংটা হয়েছিল। জুনের 5 তারিখে, জি। তখন তিনি ট্রাম্পের জন্য একটি গিফট সাথে নিয়ে এসেছিলেন। আপনি জানেন কি সেটি? আমার যতটুকু মনে পড়ে কিছুটা বাধাই করে নিয়ে এসেছে। একদমই বাধাই করা ছিল ট্রাম্পের দাদার বার্থ সার্টিফিকেটটা। আর আইরনিটা কিন্তু এইখানেই লুকায় আছে। আইরনিক কিভাবে ব্যাপারটা? ট্রাম্পের দাদার নাম ব্যাড ডার্কেন। নাম তো ইংরেজি মনে হচ্ছে না। একদমই ইংরেজ নাম না, এটি জার্মান নাম। ট্রাম্পের দাদা মূলত জন্মেছিলেন জার্মানিতে এবং বেড়ে ওঠাও সেখানে। ব্যবসার কাজে তিনি 1885 সালে আমেরিকাতে আসেন এবং নাম নেন ফ্রেডরিক। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে চায় এই নীতিটা, তাহলে কি ট্রাম্পেরও নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে? ঠিক আইরনিটা ধরতে পেরেছেন।